আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ডিএসসি এক্স মনে হয় বৃহস্পতিবার একটা লাইভ করছিলাম, সেখানে আলাপ করছি। হুম, সেই আলাপটাই এখনো আছে। আহ, বিষয়টা হলো এরকম, মানে একটা এভরিথিং পজিটিভ, এটা এই না যে মার্কেটটা ডিএসসি এক্সটা খারাপ হয়ে যাবে, সেটা না। ব্যাপার হলো যে ক্যান্ডেল স্টিকের, অর্থাৎ কিনা এর যে প্যাটার্নটা, এই প্যাটার্ন গুলা সম্পর্কে একটু বলি। তার প্যাটার্ন হলো যে, ধরেন একটা শেয়ার, একটা শেয়ার এইভাবে নামলো। আচ্ছা, এখানে আমি একটা খাড়া রেখা ধরি, খাড়া, একেবারে খাড়া, মানে আমরা কোণাটা বোঝার জন্য। এবং সে যদি এইরকম হয়, তাহলে সে পড়ে যাবে। সে পড়ে যাবে মানে কি, সে খাড়া হওয়ার চেষ্টা করবে। মানে এখানে এইখানে ধরেন 45 ডিগ্রি আছে, এই 45 ডিগ্রি হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ কিনা তখন সে এইভাবে যাবে। আচ্ছা, আবার যদি শেয়ারটা এই কোণার থেকে বেশ কম হয়, তাহলে কিন্তু সে উপরে উঠে যাবে। এই কোণার থেকে কম হবে মানে এটা হলো সমান সমান, এটাও সন্দেহ আছে, কিন্তু এতটুকু হলেও সে উপরে উঠে যাবে। হ্যাঁ, এইটা হলো এই জিনিসটা, আহ মানে কোথাও বলা নাই, কিন্তু এইটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝছি। আর ক্যান্ডেল স্টিক যেটা হলো স্ট্রং বুলিশ, সেইটা হবে এ- এইরকম। আচ্ছা, আমি এটা গ্রিন করে দিই, সেটা হবে এমন। পরের দিনেরটা হবে এইখান থেকে, তারপরের দিনেরটা হবে এইখান থেকে, এরকম হবে। আর যদি তা সে পড়ে যায়, মানে সে যদি এরকম হয়ে যায়, সে পড়ে যাবে। একদিন হলো এটা, পরের দিন হলো এইটা, তারপরের দিন হলো এটা বুলিশ, কিন্তু সে তার সাইজটা হলো এরকম। তারপরে দেখবেন যে একদিন একটা রেড হইছে, একদিন একটা রেড হইলো, উপরে উঠলো, এই যে রেড হইলো, পরের দিন আবার আর একটা রেড হয়ে সে পড়ে গেল। মানে এই যে ক্যান্ডেল, এইখানে ক্যান্ডেল গুলা এই 2-3 দিনে যা হয়েছে তাতে পরস্পর সাইড হয়ে, মানে এখনো অনেক শেয়ার বটম লেভেলে কারেকশন হচ্ছে, এটা তাই বোঝাচ্ছে বটম লেভেলে। এবং সে এইখান থেকে একটু ডাউনে যে তারপরে উঠবে। কারণ কি, এখানে যে প্যাটার্ন, এ তো RSI 50-র উপরে সাপোর্ট নিছে, সুতরাং এ তো, এটা তো সাপোর্ট, এর নিচে তো সে নামবে না। হ্যাঁ, এর নিচে নামবে না সে। এখন বোলিং এর ব্যান্ড, হিসেবে, হ্যাঁ, বোলিং এর ব্যান্ড হিসেবে এই যে দেখেন সে সাইড লাইনে যাচ্ছে, এই বড় জোর সে
এইখানে যে বোলিং এর ব্যান্ডটা আছে, এই বোলিং এর ব্যান্ডের উপরে অল্প একটু হয়তো সে একদিনের জন্য করতে পারে, একদিন বা 2 দিনের জন্য, এরকম একটু হবে আর কি। হয়ে সে আবার তার তার দিকে সে যাবে। আচ্ছা, এই হলো আমাদের মার্কেট। আর মার্কেটে হলো এই নাইন, কতগুলি উঠছিল, 298 আর 67 ডাউন। ওকে, এম এ হান্নান, রূপালী লাইভ। রূপালী লাইভটা, ওয়ালাইকুম আসসালাম আনিস সাহেব। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে রূপালী লাইভটা তো রূপালী লাইভ এখন ভালো অবস্থায় নাই। রূপালী লাইভের ফান্ডাটা কি? ও, এটা তো ফান্ডা, এটা তো কোনো ফান্ডা নেই। আচ্ছা, এখন যেটা, আর কিছু কিছু লাইভ খুব ভালো অবস্থায় দেখা যাচ্ছে। তারপরে এখন যদি আমি বোলিং এর ব্যান্ড দিয়ে দেখি, দেন আগেই সে রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, মানে উপরে উঠতে পারলাম না, রেডি হয়ে বসে আছে। এখন দেখেন সে আবার এখানেও, মানে বুলিশ ডাইভারজেন্স তো হয় নাই, সমান সমান না, আবার একটু মানে ডাইভারজেন্সটা ডাউন। সুতরাং এটা মেবি সাইড ওয়েতে আসতে পারে। তারপর সাপোর্ট হলে এটা সাপোর্ট, তারপরে না এখন সে, হ্যাঁ এটাই তার সাপোর্ট। এখন তার বুলিশ অবস্থা নাই, তারা সে বেয়ারিশ অবস্থার মধ্যে চলে গেছে। হুম। এখন যদি এখানে কয়েকদিনের কনসলিডেশনের পরে সে উঠে, সেটাই। আর এইগুলা এইগুলা দেখেও বোঝা যায় এটার থেকে এটা নিচে, এটার থেকে এটা নিচে, সুতরাং পরবর্তীটা সমান সমান হবে অথবা নিচে হবে। মানে একটা সমান সমান হওয়ার পরে আর একটা উপরে হবে, তখন হবে ডাইভারজেন্স। ডাইভারজেন্স হইলে তখন বলবো বুলিশ। মানে বুলিশের একটা লক্ষণই থাকে যে সে ডাইভারজেন্স, তাছাড়া বুলিশ হইতে পারে না, সেটা নাই। এখানে সে RSI 50 লাইনের নিচে আছে। আর এটা যদিও দেখাচ্ছে আমাদের হিসাবে মনে হয় বেয়ারিশ ডাইভারজেন্স নাকি, তাও তো না। 1 2 3, না তাও না। নেক্সট দেখুন, পেছনে তো মনে হয় এরকম। ও, আর ও, কোরিয়ান ইনফিউশনটা উনি, এটারও এখনো সে সাপোর্টে আসে নাই। আর ফান্ডা টান্ডা কি অবস্থা, এই যে দেখেন লাস্টে সবকিছু শেষ করে দিয়ে এখন আবার মাইনাস হয়ে গেল। কারেন্ট P 187। 187 কে আবার গেম শুরু হইতে আবার তাকে ইপিএস টিপিএস দিয়ে 40 নিচে আসতে হবে। আচ্ছা, আবু হোসেন না, আমাদের এই যে ICBর এই ইয়ে হয়েছে, চেয়ারম্যান হয়েছেন আবু আহমেদ স্যার। আবু আহমেদ, রাইট। আবু আহমেদ স্যারে একটা ইয়ে দেখলাম,
ভিডিও কোট, সেখানে উনি বলতেছেন এই পর্যন্ত যেগুলা বাড়ছে তার একটাও যতদূর গেছে ওখানে থাকার উপযুক্ত না। মানে যে উপযুক্ত সে উপরে উঠতে পারেনি, আর যে অনুপযুক্ত সে সেখানে উঠছে। তাহলে সে অনুপযুক্ত, উনি কি উনি বোঝাতে যাচ্ছে যে উপযুক্ত গুলোই এখন উপরে উঠবে। সুতরাং আমি বলবো যে আসলে উনি ঠিক কথাই বলছে, উপযুক্ত গুলোই উপরে উঠবে এবং এ যাবৎকাল যেগুলো উঠছে এগুলা হলো অনুপযুক্ত। টেকনিক্যাল ব্যাপার হলো, আমরা টেকনিক্যালি যেটা দেখি, যেমন ওরিয়ন ইনফিউশনটা তার সর্বকালের হাইয়ের উপরে উঠছে, এটা টেকনিক্যাল বিষয়। এটা কিন্তু ফান্ডামেন্টালি বিষয় এটা না, ফান্ডামেন্টালের সঙ্গে আছে, কিন্তু টেকনিক্যাল বিষয়টা সম্পূর্ণ রূপেই হলো কি সাইকোলজিক্যাল। পাবলিক মার্কেট চলে হলো আবেগের উপর ভিত্তি করে। হ্যাঁ, ওখানে কোনো ফান্ডামেন্টাল টান্ডামেন্টাল থাকে না। তা যখন একটা হেভি কম্পিটিশনের মার্কেট আসে, একটা সুস্থ মার্কেট আসে, সেই সময় আবেগ থাকলেও ফান্ডামেন্টালের গুরুত্ব বেশি থাকে। আর যখন মার্কেট খারাপ থাকে তখন আবেগই বেশি থাকে, ফান্ডামেন্টালের গুরুত্ব কম থাকে। এখন এই যে ওই শেয়ার গুলা যেগুলো বাড়ছিল, আমি বলবো যে আপনারা একটু চিন্তা ভাবনা করেন যে এই যে যার কোনো ফান্ডামেন্টাল নাই সেই শেয়ার গুলা থেকে অন্য শেয়ারে সুইচ ওভার করা যায় কিনা। অ্যাটলিস্ট এইটা চিন্তা করেন যে যদি সে ম্যাকডির নিচে থাকে তাহলে আমার মনে হয় ম্যাকডি করছে কি এটা ইচিমোকো ক্লাউডের নিচে থাকে, আমি বলবো যে ওখান থেকে বের হয়ে যাওয়া, যে যেগুলো উপরে আছে ওটাই ওটার মধ্যে ঢুকে, যেগুলা ক্লাউডের থেকে উপরে উঠছে, মানে ওই যে থ্রি কন্ডিশন, নতুনটা হয়তো থ্রি কন্ডিশন এখন জানেন নাই, শিখেন নাই। ইচিমোকোর তিনটা কন্ডিশন যেটা ফিল আপ করছে আমি দেখাই। ইকোমোচির কোনো ভালো রেকর্ডিং কি কোথাও শেয়ার করেছেন কোনো গ্রুপে? ইচিমোকো তো আমার প্রতিটা ক্লাসেই ইচিমোকো আছে। পুরাতন ইয়েগুলো দেখবেন, পুরাতন ভিডিও ক্লাসরুমে, ওখানে কোনো একটার মধ্যে ইচিমোকো আছে। মানে ওই 13 দিনের ভিডিও থাকে তো, ওর মধ্যে দেখবেন যে কোনো এক জায়গায় ইচিমোকোর ভিডিওটা আছে। আমি এখানেও আলাপ করব, তবে এইখানে যেটা আলাপ করি এটা তো রেকর্ড থাকে না। আমি যে আজকে যেমন রেকর্ড করলাম এটা, এই চুম্বকর আমি তিনটা কন্ডিশন এখানে দেখাই, শুধু একটা জিনিসই বলবো, বেশি এটা বুঝাইতে যাবো না। এই চুম্বকু যতক্ষণ পর্যন্ত একটা শেয়ার এর উপরে থাকবে এই পর্যন্তও থাকবে, এবং ল্যাগিং স্প্যান কুমোর উপরে থাকবে, আর কুমোটা এখানে টুইস্ট করবে, দেখেন এটা রেড এটা গ্রিন, এবং কুমোটার তিনটা কন্ডিশন যার ফিল আপ হয়ে যাবে তাকে সেই সেইটা পাই দিলে এখানে মানে লুজার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এটার এখন যে অবস্থা, এটা তো ইসিমুকুর নিচে, ইসিমুকু পর্যন্ত উঠতে তার বহু সময় লেগে যাবে। মানে কবে যে উঠবে ইসিমুকু পর্যন্ত আপনার, কারণ তার হলো এই কিজনসেন একটা রেজিস্ট্যান্স, তেনকানসেন একটা রেজিস্ট্যান্স, সেঙ্কোস্প্যান বি একটা রেজিস্ট্যান্স, সেঙ্কোস্প্যান এ একটা রেজিস্ট্যান্স, সেঙ্কোস্প্যান বি একটা রেজিস্ট্যান্স। তারপরে আবার তাকে সোজা হইতে হবে, এই যে সোজা হয়ে এই যে দেখেন কুমো হইতে হবে, কুমোর উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ, মানে সব ধরনের প্রলোভন থেকে বাঁচতে এই যে লম্বা ক্যান্ডেল নো বাই, যেহেতু এটা কুমোর নিচে আছে, এই যে লম্বা ক্যান্ডেল নো বাই, যদিও এটা বেয়ারিশ ফ্লিপ নো বাই, এইরকম এইখানেও আপনার নো বাই, কারণ এইখানে যদিও বেয়ারিশ ফ্লিপ কিন্তু
এই কুমোর টুইস্ট করে নাই, আর ল্যাগিং স্প্যানও নিচে ঢুকে দেয়, এখানে উঠছিল যদিও, ল্যাগিং স্প্যান হলো চিকো স্প্যান, চিকো স্প্যান ভিতরে ঢুকে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। একটা পর্যায়ে আমরা যখন দেখলাম যে সে এখানে সাপোর্ট দিয়েছে, দেন এটা একটা বাই পয়েন্ট। এখানেও এখানেও তার উল্টাটা, বিআইসির ক্ষেত্রে এটা তার উল্টা চিত্র, এটা ব্রেক করছে এবং এখানে দেখেন এখানেও কুমোর নিচে নেমে গেছে। সুতরাং থ্রি কন্ডিশন ফ্ল্যাপ, এইখানে এই যে এখানে থ্রি কন্ডিশন ফ্ল্যাপ, সুতরাং এখন এখান থেকে সেল দিন। মনে করেন আপনি এখন ফোরেক্স করতেছেন, সুতরাং এটা হোল্ড যতক্ষণ না পর্যন্ত অন্তত পক্ষে এই দুইটা তেঙ্কাসিন পিজনসিনের উপরে উঠে, ততক্ষণ পর্যন্ত হোল্ড ফর শর্ট সেল। আপনি শর্ট সেল দিচ্ছে এখন ধরে রাখবেন, তাহলে এখন আপনি সেই হিসাবে চিন্তা করেন। ওরিয়ন ইনফিউশনের কথাটা এটা বলতেছি। সুতরাং ওরিয়ন ইনফিউশনের অন্ততপক্ষে তিনি যেভাবে বলছেন যে এই এখন মার্কেট ভালো হবে আমি আশা করতেছি। সব কন্ডিশনই আমরা বহুভাবে দেখছি, আমরা সেদিন সেমিনারে যেও দেখছি, যে ওখানে যারা টেকনিক্যাল অ্যানালিস্ট আমরা গেছিলাম সেখান থেকেও দেখছি মার্কেট এখন বুলিশ থাকবে এবং বহুদিন পর্যন্ত বুলিশ থাকবে। এটা বেশ কিছুকাল বুলিশ থাকবে এবং এই সময়ের মধ্যে আমি বলবো যে যার মানে ফান্ডামেন্টালি যেগুলা ভালো নয় ওইগুলা থেকে বেরিয়ে নিয়ে যাওয়া। গেম হবে কিন্তু ভালো শেয়ার গেম, কারণ যে একবার উপরে উঠে গেছে মানে ফান্ডামেন্টালি উইক শেয়ার, তাকে যারা গেম মানে এগুলো তো একটা গেমই, হ্যাঁ, তারা অপেক্ষা করবে আরো কিছুদিন সাইড ওয়েতে আরো কিছুদিন সাইড ওয়েতে যাওয়ার পরে তারপরে আবার অপেক্ষা করবে। আর এখন এই শেয়ারটা আমার মনে হয় গেমের আর সম্ভাবনা দেখি না, কারণ কি এটা যে ধরনের গেম হয়েছে সেটা হলো অল টাইম হাই এর উপরে, তার অল টাইম হাই। এটা আপনি যদি একটু এইখানে দেখেন, সে একটা সে যখন শুরু করলো সেই সময় তার অল টাইম হাই এর থেকে শুরু করছে ওয়ান ওয়ান মান্থ। আচ্ছা, আপনি যদি এটা যদি দেখেন, এই হলো তার অল টাইম হাই। এই যে এখানে ক্রমে সে বটম লেভেল থেকে উঠে এখানে পড়লো, আবার উঠে আবার এইখানে পড়লো, হ্যাঁ, আবার উঠছে পড়ছে, কিন্তু দেখেন প্রত্যেকটা টপ উপরে, প্রত্যেকটা বটম উপরে, প্রত্যেকটা টপ উপরে, প্রত্যেকটা বটম উপরে। একটা সময় এসে সে এই টপ সব কয়টা টপের উপরে, মানে কোন টপের উপর থেকে যে সে ব্রেক করবে সেটাও কিন্তু কেউ বলতে পারে না, হ্যাঁ। কিন্তু সেটা নির্ভর করে খারাপ মার্কেটের উপর, কিছু লোকের একটা কুদৃষ্টি পড়ে বা সুদৃষ্টি পড়ে এইখানে দেখে। এটা একেবারে এইরকম এইরকম আর একটা স্টক আমি সেদিন দেখলাম, ইগনেসিন, কিন্তু সে এখন রেজিস্ট্যান্সের নিচে আছে, অর্থাৎ কিনা সে এইরকম জায়গায় আছে, এরকম জায়গায় আছে ইবনে ইবনে সিনাটা যখন সে আবার ডেইলি চার্টে, তো মান্থলি চার্টে সে আবার ডেইলি চার্টে এরকম জায়গায় আছে। এটা যদি সে ব্রেক করে টিকে থাকতে পারে, আচ্ছা এইটারে আপনি দেখেন 1 উইক, এটা মান্থলি চার্টে 1 মান্থ, আপনি এটা খেয়াল করেন যখন প্রাইসটা এটার উপরে উঠতে থাকবে সেই সময় এটা এরকম হয়ে যাবে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? ওখানে ওরিয়েন্ট ইনফিউশন তো দেখছেন, মনে করছেন যে তো মাটিতে শুয়ে আছে এটা উঠবে, কিন্তু এটা যদি উঠতে শুরু করে তখন সে এরকম মাটিতে শুয়ে পড়বে, এরকম শুয়ে পড়বে। এইটার দেখেন রেজিস্ট্যান্সটা এইখানে, এটা যদি ব্রেক করে এটার উপর সাপোর্ট পায় এবং প্রত্যেকটা বটম তার আগের বটম থেকে উপরে, এটা তারপরে এটা এবং এটা, এবং যখন সে আমরা সাধারণত হয় কি আমরা জিনিসটা বুঝতে পারি না, আমরা যখন এইভাবে দেখি, যেমন ওরিয়েন্ট ফিউশনে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ওরিয়েন্ট ফিউশন বোঝা যাবে না যে সে তার হাই কোথায় আর লো কোথায়, কারণ
এরকম একটা মানে প্রাইস তো তখন এইখানে এরকম একটা জায়গায় আছে, কিন্তু প্রাইস যখন আস্তে আস্তে উঠতে শুরু করবে তখন আস্তে আস্তে মানে ওকে প্রাইসটা জায়গা দেওয়ার জন্য সে এরকম হয়ে যাবে। এরকম একেবারে একটা সময় দেখবেন সে এরকম হয়ে গেছে। তখন মনে হবে, ও তাই তো, এটা তো বটম, এটা তো সব অল টাইম হাই ব্রেক করছে, কিন্তু এখন এটা বোঝা যাচ্ছে না এটা অল টাইম হাই ব্রেক করছে। হ্যাঁ, এখন এর অল টাইম হাই এর জন্য অপেক্ষা করেন। দেখেন এইটা, এই যে এইটা যদি ব্রেক করে এবং সবকিছুই তার অনুকূলে আছে এবং এটা ব্রেক করে যথেষ্ট সম্ভাবনা, এবং এইটার থেকে এটার দূরত্বটা একটু দেখাই দিচ্ছি। 786, অর্থাৎ কিনা উপরে উঠে এটার উপরে সাপোর্ট নেবে। 7 8 ছিল 127, অর্থাৎ এরকম জায়গায় উঠবে। উঠলে তাহলে সে তো এখানে আসতে পারে না, সে আসলে এই সাপোর্টের উপরে সাপোর্ট নেবে। এটা আমার আর কি পর্যবেক্ষণ। এটারে দেখেন যদি, কারণ এ তো এর আগেও উঠছে, খুব বেশি একটা ওঠে নাই, খুব বেশি একটা যেহেতু ওঠে নাই সেহেতু একেবারে ওরকম হাইলি কোনো প্রেডিকশন করা যাচ্ছে না। তার উপরে এখন তো ফান্ডামেন্টাল শেয়ার গুলা এটা মোটামুটি আর কি, এটা আর প্রায় ছোট শেয়ার 96 322, আর ফার্মা ফার্মা যাই হোক, ওরিয়ন ইনফিউশনটা এখন খুবই একটা খারাপ অবস্থায় আছে। তবে একটা জিনিস কি, যে মার্কেট এভারেজ করার জন্য হয়তো আর কিছুদিন পরে সে একটা মার্কেট এভারেজে আসে। আর কিছুদিন পরে মার্কেট যখন আর একটু বেড়ে যাবে, ও একটা মার্কেট এভারেজে আসবে। কিন্তু যারা বাড়তেছে তারা তো আপনাকে অনেক প্রফিট দিবে। আচ্ছা, এখন এক মিলার, এক মিলার মনে হয় আমার আছে, আমি কয়দিন ধরে দেখি না আমার পোর্টফোলিওটা। কালকে সকালে দেখবো। হ্যাঁ, এক মিলারটা আছে আমার। ক্যাশ ফার্ম করছি। ওকে, এইখানে অ্যানালাইসিস তো করে রাখছি একটা 61 পর্যন্ত আসতে পারে নাই। হ্যাঁ, আসতে পারে নাই। তা আমার মনে হয় ও এইখানে একবারে পার হতে পারবে না। ক্যান্ডেল স্টিকের যে দিকে বুঝতেছি অলরেডি সে এখানে টাচ করছে, এখান থেকে নেমে তার হলো, এইটা হলো তার ফ্লোর প্রাইস, আর ফ্লোর আছে আর ফ্লোর নাই। ডেজ ভিউ, ও আর একটা তার রেজিস্ট্যান্স আছে এইখানে, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স, এই জায়গাটা, এই যে একই জায়গায়, যে সেই এখানে একবার উঠে পড়ে গেছে, সুতরাং আমার মনে হয় এবার উঠে যেতেও পারে। এবার এক মিল একটা, এটার সম্ভাবনা আছে। যাই হোক, এটা এখন আমরা এখানে কত 200% নিলাম কেন, ও 50%, 50% হলে 200%, এটা হলো 50% ধরছি আমি। আর এখানে 61.8%, 200% আনা। দেখো দেখো, ওকে, ও নেক্সট আছে। হ্যাঁ, আপনারা বেশ কয়েকটা ভালো ভালো শেয়ারই দিচ্ছেন, এক মিলাও ভালো, আহ, প্রগতি ইন্স্যুরেন্সটাও ভালো আমি দেখছি। প্রগতি, আহ, জি, হ্যাঁ, এটাও ভালো অবস্থায় আছে। এখন এইটার তো অ্যানালিসিস এখানে করেই রাখছি, প্রগতি ইন্স্যুরেন্স, এইটাতে রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্সের কাছে যে আজ 3 দিন আছে, অপেক্ষা করতেছে। তবে আর একটু থাকবে, থাকতে পারে আর একটু, কারণ সে আর একটু সাইডে না গেলে উঠবে না, আমার মনে হয় আর একটু সাইডে যাবে। যাই হোক, এখানে এসে এটা হলো তার আপাতত, এটা এটা আছে কত 61 থেকে একটু নিচে আছে। তবে এটা এই পর্যন্ত টার্গেট না,
মেবি এতটুকু হবে, যেহেতু 786 এর দিকে যাচ্ছে, 786 এর কাছাকাছি, সুতরাং 127 এই জায়গাটা হয়, আপনি দুইটা মাঝামাঝি, সুতরাং এরকম একটা জায়গায় টার্গেট হতে পারে। ওকে, আর লং টার্মে এগুলা এখন অ্যানালাইসিস করি না। লং লং টার্মে লং টার্মে অ্যানালাইসিস মার্কেট আর একটু উঠুক, এটা উঠুক, শুধু এটা না, আমার মনে হয় এই এই পজিশনে উঠলে, 80 টাকা উঠলে তারপরে সে বাকিটা যাবে লং টার্মে। হ্যাঁ, এই পর্যন্ত উঠলে তার মানে এখান থেকে কারেকশন হয়ে সাপোর্ট নিবে, আবার উঠবে, এটা এই ধরনের একটা কিছু করবে। কার্টলি বুলিশ, ওরিয়ন ফার্মা, মনে নেই ওরিয়ন ফার্মা কি অবস্থা। ও আর ফার্মা তো ফান্ডামেন্টাল শেয়ার, ভালো করার কথা, কিন্তু সে করতেছে কেন? হম, নাকি সে তার টার্গেটে আগে যায়নি। এগুলা হলো এই সাইড বটম থাকলে মানে খুব সমস্যা হয়। এগুলা লো থাকলে ইভেন এই সমস্ত স্টকের ক্ষেত্রে বলে যে এটা স্টপ লসও দিবা না, মানে যদি কনফিডেন্ট হয় যে হ্যাঁ এটা উঠবে তাহলে বাই দিবা, এই যদি এই অপেক্ষা সি নিচে হয়। এখন এইটার ওরিয়ন ফার্মা, তো সে তার এইখানে হলো এই জায়গাটা হলো তার, প্রথমে তো একবার উঠে গেছিল এই ফ্লোর প্রাইসটা ব্রেক করে, তারপরে আর ফ্লোর প্রাইসটা তারপরে আর ব্রেক করা সম্ভব নয়। এই যে এখান থেকে এসে আর উঠতে পারেনি। তাহলে দেখি তো এটার উইকলি চার্টে দেখি এটার উইকলি চার্টে সম্ভবত সে তার টার্গেট পেয়ে গেছে দেখে সে আর এই এখন তো আরো রেট ইনস্টিটিউট গুলো ছেড়ে দিচ্ছে, হাতে থাকা শেয়ার তাদের পি তো মোটামুটি ভালোই, এরকম পি থাকলে তো বাড়ার কথা। পিটা ভালো আছে 88 আর 48, ন্যাবেশ থেকে অর্ধেক ভালো প্রাইস। শেয়ারের সংখ্যা একটু মনে হয় এখন পর্যন্ত একটু বেশি শেয়ারের সংখ্যা, মানে মার্কেটে পাবলিকরা নিয়ে যে এটা একটা গেম করবে সেই ধরনের একটা শেয়ার, শেয়ারটা সেই ধরনের অবস্থা না। মানে আরেকটু পরে প্রাইসটা আরেকটু বাড়লে, মার্কেটটা আরেকটু বুলিশ হলে, তাহলে সে তার লেভেলে আসবে। তো আমি একটু এটার ইয়ে দেখি, এটা দেখি কোন জায়গাতে থামবে আর কোন জায়গাতে নামবে ভেতরের। হ্যাঁ, তাই হয়। এটা একটু সিগন্যাল এখন। এটা কোথায় নামবে ঠিক বলতে পারতেছি না। আচ্ছা, আমি একটা ফাইভতে একটা বিষয় দেখি। উইকলি চার্টে বোলিংয়ের ব্যান্ড কি বলে? বোলিংয়ের ব্যান্ডের বাইরে
উইকলি চার্টে হয়তো বোলিংয়ের ব্যান্ডের ভিতরে ঢুকবে, আর ডেইলি চার্টে বোলিংয়ের ব্যান্ডের ভিতরে। RSI, না এটা সাপোর্ট কিনা এটা বুঝতে পারছি না আমি। এটা আমি বুঝতে পারছি না এটা কি সাপোর্টে আছে কিনা। এটা এখন অন্তত পক্ষে একবার ফিরে আসতে হবে, তাহলে বলতে পারতাম। একবার ফিরে এর সমান অথবা এর থেকে উপরে থাকলে বলতে পারতাম যে এটা সাপোর্ট। সেটা তো আপনিও বলতে পারতেন, কিন্তু এখন তো আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না। এটা কোনোভাবেই না বলতে পারতেছি না। এটা আরেক আহ, 161.8. লাস্ট লিমিট এইটা, এর মধ্যে যে কোনো জায়গা থেকে ফিরে যেতে পারে অথবা লাস্ট এখানে। এটা 5 এক্সটেনশন। উপরে আমরা যেমন এক্সটেনশন করি বোলিং এর ব্যান্ডের, বোলিং এর না মিড ম্যাকডি, ম্যাকডি জিরো লাইনের সাপোর্ট নিলে, আর এটা ম্যাকডি জিরো লাইনের রেজিস্ট্যান্স হিসাবে নিয়েছে ম্যাকডি জিরো লাইনে। সুতরাং এইটার লাস্ট এই জায়গাটা, এর আগে উঠতে পারে পরে উঠতে পারে। এক্সটেনশনটা কিভাবে টানলেন? ওপরেরটা তো দেখা যায় একটা নিচে, তারপর ওপরে, তারপর আবার নিচেরটা, কিন্তু না এই এটা support- আমি দেখাই এটা। হ্যাঁ, বোলিং ব্যাপার হলো যে, আচ্ছা এইখানে রেজিস্ট্যান্স সাপোর্ট মানে কিভাবে? আমরা ধরেন এটা রিট্রেসমেন্ট, বুলিশ ট্রেন্ড, হ্যাঁ এটা রিট্রেসমেন্ট, হ্যাঁ ঠিক আছে, এটা রিট্রেসমেন্ট। আপনি মানে ইয়ে হলে বলেন, কারণ আমরা তো শিখছি বুলিশের ক্ষেত্রে, তাই না? আমরা যেটা শিখছি আমরা শিখছি হলো বুলিশের জন্য, হ্যাঁ, আমরা বেয়ারিশ শিখাইনি। মানে আমি বেয়ারিশ শিখাইনি, তার মানে বেয়ারিশের ক্ষেত্রে ভাইস ভার্সা, বুলিশের ভাইস ভার্সা। আমি যখন এক্সটেনশন টানছি বুলিশের জন্য এক্সটেনশন টানছি, বেয়ারিশের জন্য টানিনি। কারণ আমরা ট্রেড করি বুলিশ, আর বুলিশের দিকে সবাই আগ্রহ থাকে। আরেকটা জিনিস কিন্তু বেয়ারিশের দিকে আগ্রহ থাকা বেশি উচিত, কারণ বেয়ারিশটাই হলো আমাদের পয়সা কেটে খেয়ে ফেলে। কিন্তু আমরা ওই দিকে না তাকাই, আমরা বুলিশের দিকে তাকাই। আমরা ধরেন এটা বুলিশ, আপনি কি এটা উল্টা করে নিয়েন, আচ্ছা ভাইস ভার্সা চিন্তা করেন। এখন বুলিশ যদি হয় 61.8%, এইখান থেকে 61.8% রিট্রেসমেন্ট হয়েছে। রিট্রেসমেন্ট হলে পুল ব্যাক কত? পুল ব্যাক নর্মালি পুল ব্যাক হলো তার হইল এতটুকু, নর্মাল পুল ব্যাক 161.8। কিন্তু আমি কয়েকটা কেস দেখাইছি আমরা ওইখানে, যে এই বুলিশের ক্ষেত্রে দেখাইছি, বিয়ারিশের ক্ষেত্রে দেখিনি। ম্যাকডি জিরো লাইনে সাপোর্ট নিলে সে এই রুলসটা মানে না, 1 2 3 প্যাটার্ন, এই রুলসটা সে মানে না। তখন হয় কি, সে 5 এক্সটেনশনের 261.8%-এ যায়। তার ভিতরে মানে, আচ্ছা এখন আমার সামনে আছে হলো এমি ব্রোকার, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আচ্ছা এমি ব্রোকারে আমি আমি এটা 2 3 বার দেখেছি।
এটা যদি মনে থাকে তাহলে পরে এটা এখন একটু বললে মনে পড়বে আর কি। আমাদের ফর্মুলাটা ছিল যে রিট্রেসমেন্ট যদি 61.8% হয় তাহলে সে যাবে হলো 161.8%। 1.618। হ্যাঁ, এইখানে 61.8%। এখন এটা সিম্পল রিট্রেসমেন্ট দিয়ে টানলে আমরা হলো 161. এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত আসছে। আচ্ছা, এই পর্যন্ত আসছে, কিন্তু তাহলে এত দূর গেল কেন? এটার পিছনে যুক্তিটা কি? এইটা হলো তা আমার টার্গেট হওয়ার কথা, এই যে এইখানে যে 161.8%, তাহলে সে তার টার্গেট হলো এখন এই পর্যন্ত। কেন এই পর্যন্ত টার্গেট? এই পর্যন্ত টার্গেট হলো, আমি শুধু একটা জিনিস এই প্রসঙ্গে আমি বলছি যে আমি যখন 10 সালে পরের থেকে, মার্কেট ফলের পরের থেকে আমি ফরেস্টে গেলাম, তখন আমাকে একজন শিখাইছে ম্যাকডিটা উপরে যখন সাপোর্ট নিবে, এখানে ম্যাকডি, এটা কিন্তু ম্যাকডির উপরে সাপোর্ট। আমি ম্যাকডিটা করি, ম্যাকডি, এই যে ম্যাকডির উপরে যখন সাপোর্ট নিবে সেই ক্ষেত্রে এটা খাটবে না। আর একেবারে একেবারে মানে রিভার্সাল লেভেলে যখন 1 2, তখন এটাকে আপনি 1 2 3 প্যাটার্ন হিসেবে ধরবেন রিভার্সাল লেভেলে। যেমন এইটাও একটা রিভার্সাল লেভেলে 1 2 3 প্যাটার্ন, এইটাও 161.8% না, যে 261.8%ও যেতে পারে। মানে কি, এই যে ফাইবো এক্সটেনশনের 261.8%। যেমন এইখানে দেখেন, আমি জানতে পারতেছি না, দেখুন এইটা, এইটা 1 2 3 161.8%। তো আমার মনে হয় এইদিকে যে আপনি 261.8% দেখবেন, এই যে 261.8%, মানে প্রায় কাছাকাছি চলে আসছে। আরো আরো গেছে নাকি যায় না? হ্যাঁ, 261.8%। এই যে মানে একেবারে ফার্স্ট 1 2 3 প্যাটার্ন, কিন্তু মাঝে 1 2 3 প্যাটার্ন বহু বহু আছে, এইগুলাকে ধরবো না। একেবারে প্রথমে যখন সে রিভার্স করে সেই সময় একটি 1 2 3 প্যাটার্ন হলে পরে আপনি এইভাবে দেখবেন। যদি দেখেন যে সে আপনার টার্গেট পার হয়ে গেছে, তখন আপনি আর কিচ্ছু না, তখন আপনি এইটারে, তখন এক্সটেনশনটা হ্যাঁ, দেখবো। এক্সটেনশনটা দিয়া এই হলো 1 2 এইখানে, তার মানে বুলিশের ক্ষেত্রে যেভাবে দেখছি ডাউন 42-এর ক্ষেত্রে সেটা দেখবেন। এই যে এইখানে যেমন 42-এর ক্ষেত্রে দেখছেন, এইখানে দেখেন সে এই যে 261.8%, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে পরের দিন তো এক্সাকশন প্রাইস, তার মানে এটা ধরবেন না। ধর এইখানে বোঝা যাচ্ছে এখানে আরেকটা প্যাটার্ন তৈরি করছে এখানে একটা, তার মানে এইটাই হলো তার আরেকটা টার্গেট এখানে। এটাকে আমরা ফাইবার রিট্রেসমেন্ট দিয়ে না দেখে আমার ব্লগে দেখবেন প্রথম যেটা আছে 1 2 3 প্যাটার্ন, ওইটার মধ্যে এক জায়গায় লেখা আছে। এটা তো আমি আর ক্লাসে শিখাই নাই, আপনার মাঝে মাঝে অনেক জিনিসগুলা ওখান থেকে শিখে নেবেন। ওখানে আছে 1 2 3 প্যাটার্নের সে 161.8% থেকে 261.8% যায়। এটা এইটা হলো সেই 1 2 3 প্যাটার্ন, এবং ওইটাও হলো ওখানে আমরা যেটা দেখলাম এখানে, এইটাও সেই 1 2 3 প্যাটার্ন। এগুলো এটাও এটা বুঝতে পেরেছি। এখন আমার আরেকটা কোশ্চেন ছিল, এইটা দেখে যদি আমরা বাঁ দিকের সুইং হাইটাকে ধরি, আমরা একটা বলেছিলেন না যে যদি বুঝতে না পারি জাস্ট ওপরের থেকে একটা ফিবো টেনে দিলেই 127 পর্যন্ত যাবে, কিন্তু এটা না যেয়ে কিন্তু পড়ে গেল। এটা না, এই যে প্রথম দিকে যে সুইংটা, ওখান থেকে যদি একটা ফিবো ধরি, এই যে এইখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে মানে অনেক সময় বলেছেন না যে অত হ্যাঁ কিছু হ্যাঁ নাও জানেন 127 পর্যন্ত যাবে। হ্যাঁ হ্যাঁ,
এটা কিন্তু যেহেতু 127% পর্যন্ত যাবে, কিন্তু এটা তো 127% যাবে না, এটা তো যাবে 786 আচ্ছা, পর্যন্ত। এটা 786। এটা তো হ্যাঁ, উইক না, 127% এটা যাবে, এটার 127%। না আচ্ছা, পরে আর আর একটা জিনিস বলছি, এটা শুধু শুধু এটা বলছি না, আপনি যখন এখানে আপনাকে সবসময় এই ধরেন প্যাটার্ন, আমি এখানে একটা প্যাটার্ন। পরের সুইংটা একটু লো, সো 786 হবে। আচ্ছা, এই বুলিশ দিয়ে বোঝাই, বুলিশ দিয়ে বুঝাইতে, আচ্ছা প্রথমে প্রাইস এক্স থেকে এতে গেল, তারপরে যখন এখানে আসলো, আপনার কাছে দুইটা জিনিস মনে হতে পারে, না আপনি অল প্যাটার্ন আপনার মাথার মধ্যে রাখতে হবে, সব প্যাটার্ন। এটা একটা চ্যানেল হইতে পারে, এটা একটা ফ্ল্যাগ হইতে পারে, হ্যাঁ, সবকিছু মাথার মধ্যে থাকবে। আপনি এখানে সেল দিচ্ছেন, ধরেন আপনি ফরেক্স করতেছেন, এখানে সেল দিচ্ছেন, দেওয়ার পরে এখানে সেল দেওয়ার পরে এখন এই জায়গাটায় এসে আপনি প্রফিট কোথায় এসে প্রফিট নেবেন, এখানে নিবেন না এখানে নিবেন, এখানে নিবেন, আপনার চিন্তা করতে হবে যে হয় 38%, নয় 61.8% প্রফিটটা নিব, ও তখন আবার উঠবে। ধরেন এখানে আসলো 38%, এবার আসার পরে এখানে আপনি এই যে এক্সজশন ক্যান্ডেল বা রিভার্সাল ক্যান্ডেল ইত্যাদি দেখা, বা আরএসআই 50 লাইনের সঙ্গে আরএসআই মিশছে ইত্যাদি দেখা আপনি বুঝবেন যে সে আর নিচে নামবে না, এখন উপরে উঠবে। এখন উপরে ওঠার সময় যখন উপরে উঠবে, তখন আপনাকে আবার এইটা যে হারমোনিক প্যাটার্নের এক্স এবিসিডি করবে, এটা তো কোনো নিশ্চয়তা নেই। আপনি এখানে আবার বাই দিলেন, বাই দিয়ে আপনি চিন্তা করতেছেন যে সে একটা হারমোনিক প্যাটার্ন করলে সে 38 থেকে 86 পর্যন্ত যাবে। আচ্ছা, আমি 38% গেলে তো আমার প্রফিট খুব একটা থাকবে না, তো যাই হোক যদি 86% পর্যন্ত যায়, তাহলে আমি 86 পর্যন্ত কিছু প্রফিট পাবো। আচ্ছা, তখন আবার আপনার মাথার মধ্যে আর একটা বুদ্ধি চিন্তাও থাকতে হবে, যদি 886-এ না যায়, যদি এ সমান যায় বা এর উপরে যায়, হ্যাঁ, তাহলে তো এটা এই শার্প প্যাটার্ন হইতে পারে, আবার এ বি সি ডি প্যাটার্ন হইতে পারে, এ বি সি ডি প্যাটার্ন হইতে পারে, মানে এইগুলা কিন্তু আপনি কি হবে আপনি কিন্তু না হওয়া পর্যন্ত বুঝতে পারতেছেন না। হ্যাঁ, সুতরাং এই যে ধরেন আমি, তখন আপনার মাথার মধ্যে আসতে হবে, তখন আপনি চিন্তা করবেন যে এ এখন এ বি সি ডি আবার উপরে আর যাচ্ছে না, এ বি সি ডি প্যাটার্ন হইতে পারে। হ্যাঁ, যখন সে উঠে গেল, তখন আবার আপনার এবিসিডি প্যাটার্ন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, তখন আবার এবিসিডি প্যাটার্ন দেখেন না, এটা সত্যি তো এবিসিডি প্যাটার্ন হয়েছে। এখন এখানে এসে যদি দেখেন যে সে এবি ইকুয়াল টু সিডি হয়ে গেছে, তখন আপনি সেল দেওয়ার চিন্তা করবেন। কখনো কখনো এর থেকে বেশি হবে, তা এখন সেল দেওয়ার যে চিন্তা করবেন, সেল দিতে হলে পরে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, মানে রিভার্সাল প্যাটার্ন হয়েছে কিনা, এবং ইন্ডিকেটর বলে এটা রিভার্সাল পয়েন্ট কিনা। ইন্ডিকেটর আরএসআই দেখবেন যে 70 বেশ উপরে উঠে গেছে, এবং হয়তো বা এখানে একটা ডাইভারজেন্স আছে, বা এইরকম কিছু না কিছু একটা জিনিস এখানে আছে, অথবা এক্সারশন প্রাইস, এক্সারশন গ্যাপ, এই ধরনের এক্সারশন গ্যাপ মানে কি, ওই যে দেখছেন না একটা ক্যান্ডেলের পরে লাস্ট ক্যান্ডেলটা একটু গ্যাপ দিয়ে উপরে উঠে আবার রেড হয়ে পড়ে যায়, এই যে আমরা একটু আগে যেমন বিএসসি তে দেখে আসলাম, বিএসসি গেলে। আচ্ছা, সেই রকম এখন এইখান থেকে ওই যখন যখন দেখলেন আপনি এখান থেকে বের হয়ে গেলেন। আবার যদি দেখেন যে না, সে এইখান থেকেই সে একটা রিভার্সাল ক্যান্ডেল এখানেই তৈরি করছে, দেন আপনি এখান থেকে প্রফিট নিয়ে সরে পড়েন, সরে পড়ে এখন প্রস্তুতি নেন যে সে নিচে নামবে। এখন তার অনেক অল্টারনেটিভ থাকতে পারে, যেমন দেখেন এইখানে শেয়ারটা আপ ডাউন করতেছে, অল্টারনেটিভ বহু আছে। এখন এইখানে তো তার একটা রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে সে আপ ডাউন করতেছে, হ্যাঁ, এইখানে এমন হইতে পারে এখানে একটা সাপোর্ট লেভেল আছে। মানে আসলে শেয়ার ব্যবসা, শেয়ার এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব যে একটা সহজ সেটা না। হ্যাঁ, তো এইখানে এমনও হইতে পারে যে সে এই রেঞ্জের মধ্যে সে আপ ডাউন করতেছে, এখন এইখানে ধরেন এখানে একটা সাপোর্ট লেভেল আছে, তাইলে কি হবে, সে এখানে এসে আবার উঠে গেল, আবার এখানে গেল, আবার এখানে গেল, আবার এখানে গেল, এইভাবে করতে করতে হয়তো ওই জেএমআই এর মতো 7 বছর পার করে দিল এখানে। হ্যাঁ, 7 বছর পার করে দিয়ে আবার একদিন সে উঠে গেল।
জিএমআই দেখাইছি না, জিএমআইটা এটা পড়া 5 না 7 বছর লাগছে তার এই কনসিডারেশনটা কাটাইতে। এখান থেকে এতটুকু উঠে সে 200 টাকা 250 টাকা উঠে তারপরে সে আর এই 7 বছর যাবত সেই 250 আর 180, 250 180, 250 180 এরকম 7 বছর যাবত সে করছে। করার পরে তারপরে সে উঠে গেছে। এখানেও সেটা করতে পারে, এখানে যদি করে। তা এখন কি আমাদের আরো অনেক ইন্ডিকেটর আছে, ভলিউম আছে, ইত্যাদি আছে। হ্যাঁ, এই সমস্ত গুলো দেখে আমরা বলবো যে না এটা যাবে না। আবার অনেক সময় যে চাই কিনা ছিল 0 লাইনের নিচে চলে আসছে, এখন আপনার যখন একবার দুইবার আপ ডাউন করলো তখন আপনি অন্য ইন্ডিকেটরের দিকে নজর দিবেন, কারণ আমার এটা কেন উঠতেছে না। হ্যাঁ, এইটা তখন আপনি খুঁজবেন। মানে প্রথমবারে তো এটা খুঁজবেন না, দ্বিতীয়বারে যে কেন উঠলো না এখানে। হ্যাঁ, এটা তখন আপনার মাথার মধ্যে এটা রাখতে হবে, রেখে দেখবেন যে ভলিউম খারাপ কিনা, তারপরে সম্ভাব্য কোনো নিউজের ব্যাপার আছে কিনা, বা এই রেজিস্ট্যান্সটা অনেক শক্ত কিনা, এরকম নানান কিছু চিন্তা করবেন। তারপরে যদি দেখেন যে না ঠিক ভলিউম সবই ঠিক আছে, দেন এটা যে কোনো সময় পড়বে। হ্যাঁ, দেখবেন একটা জিনিস কি, যখন একটা শেয়ার ব্রেক করে, সাপোর্টই ব্রেক করুক আর রেজিস্ট্যান্স ব্রেক করে, সে কিন্তু মানে হবে কি ক্রমাগত ভাবে এই যে তার যদি যদি সাপোর্ট ব্রেক করে তাহলে তার পিছনটা মানে আস্তে আস্তে কমে আসবে। আবার যদি সে রেজিস্ট্যান্স ব্রেক করে তখন তার এই মানে তখন সে এইভাবে সোজা থাকবে না। হ্যাঁ, মানে তার বটম গুলা এরকম হয়ে যাবে। এরকম হয়ে গেলেই বুঝতে হবে যে সে এক সময় এটা ব্রেক করবে, মানে খুব তার সময় খুব সংকীর্ণ হয়ে আসছে। এবং এইটা দেখে এই হিসাবে আমি বঙ্গদেরটা বলবো, তার ব্রেক হওয়ার বহু দেরি। বঙ্গসটা দেখছেন, ওইটা দেখবেন যে এটা বটম লেভেল খালি নিচেই নামতেছে, মানে আপ ডাউন করতে করতে বটম লেভেল নিচেই নামতেছে। অর্থাৎ কিনা এই এখন যে বুলিশ মার্কেট চলতেছে, আমি মনে করি যে বঙ্গ যে উঠার মানে ব্রেক করার এই যে রেজিস্ট্যান্স, এই যে এখানে যে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স ব্রেক করার এই মুহূর্তে কোনো লক্ষণ নাই সেই হিসাবে। এবং আমি যখন জিএমআই অ্যানালাইসিস দিছিলাম, ওইটাও আমি দেখছি লাস্টে যখন সে উঠলো তখন সে 80-তে নামেনি, তখন সে 200-তে নামছে। 200-তে নেমে যখন সে একটা মোটা ক্যান্ডেল দিল আর কি ভলুমালা, সেই দিনই আমি ওইটা অ্যানালাইসিস দিছি 200 থেকে 500 টাকা দাম। তার কারণ কি, এই লেন্থটা হলো এই লেন্থটা ছিল আহ 250 টাকা 300 টাকার লেন্থ। এই লেন্থের দৈর্ঘ্য ছিল 300 টাকা। 300 টাকা ছিল, এই 300 টাকাটা নিয়ে আমি 200 টাকার সাথে যোগ করে দিয়েছি। হ্যাঁ, 200 টাকার সাথে যোগ করে দিয়েছি, সুতরাং সে 500 টাকা দিয়েছে। ওকে, এখন আমি অন্যরা কি বলে সেটা নিয়ে। ওরিয়ন ফার্মা প্রগতি কোনটা ছিল? ওরিয়ন ফার্মা ন্যাশনাল লাইফ তো মানে ভালো করতেছে দেখলাম, আমি দেখছি আজকে ন্যাশনাল লাইফে দেখছি, আমার মনে পড়তেছে না। এনটিএল লাইফ ইন্স্যুরেন্স, হ্যাঁ ইট ইজ গুড। এটা কে যেন গ্রুপে, এই 4 পার্ট গ্রুপে মনে হয়, না স্কিল গ্রুপে এটা একটা কে যেন পোস্ট দিচ্ছে। উনি লিখছে যে রেজিস্ট্যান্স ব্রেক। আমি কথাটা মানি, কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক যেভাবে উনি বলছেন যেন মানে খুব বিরাট কিছু ঘটে গেছে, এটা সেরকম বিরাট কিছু ঘটে নাই। যেমন ধরেন যদি বঙ্গদের রেজিস্ট্যান্স ব্রেক হয় তাহলে সেটা বলা যায় যে হ্যাঁ এটা বঙ্গদের রেজিস্ট্যান্স ব্রেক, তার মানে আমরা বহুদিন অপেক্ষায় ছিলাম। এইটা রেজিস্ট্যান্স ব্রেক মানে ওই ধরনের কিছু না। এটা রেজিস্ট্যান্স ব্রেক মানে তার বড় জোর সে এই যে এই পর্যন্ত আসবে, এই যে এইখানে 172। যাই হোক, উনি নতুন, উনি আমি ওই সমস্ত ওখানে বলি নাই যে, তবে ওনার যে রেজিস্ট্যান্স ব্রেক উনি ধরতে পারছে, জিনিসটা বুঝতে পারছে এবং ধরতেও পারছে যে এটা একটা রেজিস্ট্যান্স ব্রেক। এটা ওকে, এটা অলরাইট। এবং এই রেজিস্ট্যান্স এটা একবার, এই যে 2বার, হ্যাঁ এটা রেজিস্ট্যান্স তো ব্রেক করছে। সুতরাং এইটা এই পর্যন্ত তার কত টার্গেট আপাতত।
এটার 127 কি ওই রুল হিসেবে টেনেছেন ফিগারটা? না, এইটা টানলাম হলো এইখানে এই 386, তো 386, তাহলে তার হবে ব্যাক প্যাটার্ন 886 হবে এইখানে, তাই না? এই যে 786 এই জায়গা হবে। আচ্ছা, এই সব জিনিস তো আর মানে কতগুলি বিষয় আছে যেগুলা মার্কেট কন্ডিশন অনুযায়ী আপনাকে ধরে নিতে হবে সে কোথায় যাবে। যেমন আমি লঙ্কা বাংলার গল্প করছি, যে লঙ্কা বাংলায় 127% তার যাওয়ার কথা, কিন্তু আমি তার টার্গেট দিলাম 61.8%। আজ 5 বছর সে 61.8% ভেঙে যেতে পারেনি। এটা কি আমার মার্কেট পর্যবেক্ষণে মনে হয়েছে যে লঙ্কা বাংলা তখন ডিমিনিশিং ট্রেন্ড, ডিমিনিশিং পাবলিক সেন্টিমেন্ট, মানে পাবলিক সেন্টিমেন্টটা ক্রমে দুর্বল হয়ে পড়তেছে। এই অবস্থায় সে 61.8% যে একটা কঠিন রেজিস্ট্যান্স, এটা সে পার হতে পারবে না। অন্তত তার 5 বছর লাগবে। 4 বছর মানে অলরেডি পার হয়ে গেছে। হ্যাঁ, তা আমি ওখানে তার এই দিয়ে দিলাম টার্গেট, ওই 61.8% টার্গেট দিলাম। মানে এটা একটা আশ্চর্য, মানে কেউ যদি টেকনিক্যাল অ্যানালিস্ট থাকতেন তিনি এটা বুঝতেন। একজন টেকনিক্যাল অ্যানালিস্ট এটা বুঝলেন, সেটা হলো লঙ্কা বাংলার একজন টেকনিক্যাল অ্যানালিস্ট। উনি আমাকে বলতেছেন, আপনি কি জানেন আমাদের টার্নওভার 50-60 কোটি, ডেইলি টার্নওভার 50-60 কোটি টাকা। আমি বললাম যে টার্নওভার হলে কি হবে, আমার কাছে টেকনিক্যালি আমার কাছে এটা মনে হলো যে সে 127% যাবে না, 61.8% যাবে। আর দেখেন আজ পর্যন্ত সে 61.8% আছে। এইটারও সেই অবস্থা। এটা কি যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সটা সবসময় খুব ভালো প্রফিট দেয়, এই একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব ভালো সবসময়। এবং আমি সেই 2010 সাল 11 সাল থেকে, এবং ওই কোম্পানিতে যে চাকরি করে সেও আমার বাসায় আসছে। আমি বলছি যে আপনার তখন 200 টাকা ছিল মনে হয়, 400 টাকা গেল আর কি ওই সময়। তো উনি চাকরি করে সেও আমার বাসায় আসছে। আমি তাই বলছিলাম যে এটা এত যাবে। তাই বললাম যে আপনার ম্যানেজার, আপনার যে কোম্পানির মালিক, যে তারা জিজ্ঞেস করেন প্রতি বছর সে কেন ডবল হয়, সেই জানে ভিতরের ব্যাপারটা। তাই এখন উনি তারা জিজ্ঞাসা করছিলেন মালিককে কেন, বলছে আমি এটা বলতে পারি না, এটা আমি তো বোনাসও দেই ডবল, তখন ডবল বোনাস দিতেন ন্যাশনাল লাইফ যে কারণ বাজারে এই সাবেকের দিকে যেতে হাতের ডাইনি উল্টো পাশে আর কি বিল্ডিং, ন্যাশনাল ব্যাংকের অফিস। আমিও গেছি এখানে, আমি গেছি ওনার সঙ্গে গেছি। আচ্ছা, তা এখন আমিও বলতে পারি না এটা কেন, এটা ডবল। আচ্ছা, তার এই একটা ব্যাপার। এখন মার্কেট একটু ডিফারেন্ট টাইপের বুলিশ। হ্যাঁ, মানে ফের এটা রিজুভেনেশন, মানে পুনর্জীবন লাভ করতেছে। হ্যাঁ, এই ধরনের একটা বুলিশ। এই সবকিছু বিবেচনা করে এর তো আরো টার্গেট আছে। আরেকটা টার্গেট হলো 61.8%। আরেকটা টার্গেট আমি সেটা দেইনি, আমি সবসময় সেফ টার্গেট দিই, সেফ 886। কিন্তু 886 হলো খুব বেশি সেফ হয়ে যায় বর্তমান মার্কেটে। এর আরেকটা টার্গেট 1.272, আমি সেটা দিচ্ছি। এটা হলো অল, না এটা হ্যাঁ 1.272। আচ্ছা, আমি সেই টার্গেটটা দিচ্ছি, কিন্তু 161.8%ও দেওয়ার মতো এখন। কিন্তু সেটা তো আমাকে মেপে দিতে হবে, নয়তো তো যারা এই যে এখানে যারা আছে আপনারা সবাই টেকনিক্যাল অ্যানালিস্ট, তখন আবার প্রশ্ন করবেন। আচ্ছা, সেটা মাপার মতো একটা অবস্থা এখানে দেখতেছি না। কারণ হলো যে এই যে বিভিন্ন এই যে গ্যাপ ট্যাপ থাকে না, এই গ্যাপ পার না হলে পরে আমি আসলে কোনো অ্যানালাইসিস করতে পারতেছি না। এই গ্যাপটা পার হবে, তারপরে আমি এখানে একটা এই দিক থেকে এসে এই 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 এলাকাটা ধইরা নিয়ে তারপরে আমি এটা একটা অ্যানালাইসিস করি। তার আগে আমি এটা অ্যানালাইসিস দিতে পারছি। আর এখানে তো যাওয়া স্বাভাবিক, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে এই জায়গায়। হ্যাঁ, আপাতত এই পর্যন্ত গেলে এখানে সাপোর্ট নেবে, তারপরে আমি দেখবো যে এটা কই যায়। এটা হলো কি এই শর্ট টার্মের জন্য এটার একটা অ্যানালাইসিস। লাফার্স,
হ্যাঁ, লাফার্জটা এই জায়গাটা ওর একটা সমস্যা ছিল। এটা ছিল সমস্যাটা কেটে গেছে। হ্যাঁ, কেটে গেছে মানে আমি এই ধরনের একটা অবস্থা দেখছিলাম বহুদিন আগে, মানে এই 20-এরও আগে, 20 সালেরও আগে। ওই ড্যাফোডিলের বটম লেভেলে এরকম একটা জায়গা ছিল, মানে এইভাবে উঠছে, এইভাবে প্যাচ খাইছে, খাওয়ার পরে এটা আবার নিচে নেমে গেছে। তখন আমি ভাবলাম যে এটা উইক, কিন্তু সেটা আসলে উইক না। পরে এটা উইক মনে করে আমি ট্রেড করি নাই, কিন্তু সে ঠিকই তার জায়গায় মতো গেছে, মানে অনেক দূর গেছে সেই সময়। আচ্ছা, এইটার এখন এইটাকে আমি আপাতত শর্ট অ্যানালাইসিসটা এটা কেন করছি, এটাও এই যে 113% কি জন্য করছি, এইটাকে আমি মানে উইক ভেবে এই পর্যন্ত করছি, কিন্তু এটা উইক না, এটা আরো উপরে যাবে, মানে শর্ট টার্মে আরো উপরে যাবে। এটা উইক না, এটা এটা আলাদা একটা প্যাটার্ন। এখন এইখান থেকে আগের অ্যানালিসিসটাও থাকুক, এটাও থাকুক, এইখান থেকে 61.8%, দেন মুভমেন্টটা হবে এখন এতটুকু। এখানে আবার একটা কারেকশন হবে, কারেকশন হলে তারপরে সে বাকিটা যাবে। হ্যাঁ, তো আপাতত এইটা এলএসবিএল এর আমি একটু টার্গেট এখন আবার অ্যানালিসিস করতেছি। টার্গেট কমে গেল 77, কমে গেল না, মানে এইখানে সাপোর্ট নিয়ে সে আবার আর একটা মঞ্জিলে যাবে আর কি, অর্থাৎ কিনা 1 উইক। হ্যাঁ, অর্থাৎ এই জায়গাটায় এই বরাবর তার একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে তার পার হইতে হবে। এটা কিন্তু মাইনাস, কেন মাইনাস, এটা 15 পি, 66-19, 116 কোটি শেয়ারের পাবলিক মাত্র 14%। এটা আগে পার হোক এই জায়গাটা, আমার মনে হয় এই রেজিস্ট্যান্সটা পার হলে এটা বাকি মুভমেন্টে যাবে। ঠিক আছে, এটা এতটুকু যেটা দিলাম আর কি অ্যানালাইসিস, এটাই শুনি। আচ্ছা, এখন এমএল ডাইং এই পর্যন্তই। হ্যাঁ, আজকে 7টা 55 বলছি তো। আমি আসলে 8টার টার্গেট নিয়ে 7টা 55 বলছি। এই লাস্ট মোমেন্টে কিছু প্রশ্ন করেন, সেটার উত্তর দিতে দিতে আমার 8টার বেশি হয়ে যায়, তাড়াহুড়া করে সে মসজিদে যাওয়া লাগে। এমএল ডাইং, এমএল ডি বাই আই। স্যার আপনারা ইউটিউব চ্যানেলে একটা ক্রাউন সিমেন্টের একটা ইয়ে দিন, এটা ইপিএস ভালো এবার ইয়ে বেশি দিবে, মানে ডিভিডেন্ড ভালো দিবে যত পারছে। আমি তাহলে এটা দেখি আগে এখানে। আচ্ছা, এমএল ডাইংটা আসে না কেন? এমএল ডাইং বানানটা ভুল করলাম। না, এটা এখান থেকে বুলিশ হইতে শুরু করছে, যদি স্লোলি বুলিশ হয় তাহলে অনেক দূরে যাবে এমএল ডাইং। স্লোলি বুলিশ হওয়ার মানেটা হলো এই যে সে তখন এইখান থেকে বুঝতে হবে যে একটা রাউন্ডিং বটম করলে। আর যদি এইখান থেকে উপরে উঠে যায় তার মানে হলো কি যে সে সি পয়েন্ট নিচে, কিন্তু সি পয়েন্ট নিচে না, এটা যদি সি পয়েন্ট হিসাবে না হয়, এটা যদি মিডিল পয়েন্ট হয় এবং এখানে আরো 2বার এরকম করে, আপ ডাউন করে, দেন এটা রাউন্ডিং বটম। রাউন্ডিং বটমের টার্গেট অনেক দূরে হয়, কিন্তু এটা যদি হারমোনিক প্যাটার্নের সি পয়েন্ট হয় তাহলে টার্গেট কম। আর এটার শেয়ার সংখ্যা 23 কোটি, পাবলিকের কাছে 52%। এমএল ডাইং 3 উইকস, তার এখানে রেজিস্ট্যান্স আছে। দেখা যাক, এটা অ্যানালাইসিস করা নাই, সুতরাং আপাতত
তাকে উঠতে দেন, এই পর্যন্ত উঠতে দেন, এটা পার হইতে দেন। হওয়ার পরে, কারণ সে যেহেতু বুলিশ, সব দিক দিয়ে বুলিশ, ইন্ডিকেটর গুলো বুলিশ বলতেছে, সুতরাং কোথায় যাবে এখন ঠিক অ্যানালাইসিস করে বলতে পারতেছে না। তো এটার উপরে উঠলে পরে সে উঠে যাবে, সে সে ওই দিকেই যাচ্ছে, উঠার দিকেই যাচ্ছে বোলিং এর ব্যান্ড হিসেবে। এখন সে আপার বোলিং এর ব্যান্ড, আবার লোয়ার বোলিং এর ব্যান্ড, আবার এটা ব্রেক, এতটুকু মানে টোটাল টার্গেট দিতে পারতেছিল। ক্রাউন সিমেন্টের বানান কি সিআর? হ্যাঁ, জি স্যার, সিয়ার। 91। কিন্তু লাস্ট মোমেন্টে এসে এটা বেঁচে দিল কেন মালিকেরা? একেবারে হয়তো অল্প কয়েকদিন হলো বিক্রি করছে সে। পি ভালো আছে। এখন যে দেখি এটা, আমি দেখে এখনো হ্যাঁ, এটা রেজিস্ট্যান্সটা খুব কঠিন। কঠিন হওয়াটা একটা ভালো লক্ষণ। মানে এটা যেমন খারাপ, কঠিন রেজিস্ট্যান্স হওয়াটা যেমন খারাপ, তেমন ভালো। কঠিন রেজিস্ট্যান্স ব্রেক করলে বহু দূর যায়, আবার কঠিন রেজিস্ট্যান্স হলে আবার সে দেখা গেল যে পড়েও গেল। কিন্তু এটা যে পড়বে না তার একটা লক্ষণ হলো এটা, একটু আগে বললাম না যে বটম গুলা যে ব্রেক করতে পারবে তার বটম একটা থেকে একটা আপ, আর যে ব্রেক করতে পারবে না সে এইখানে বটম গুলা তার এই এই বরাবর আসতেই থাকে, প্রতিবারে এখানে আসে, কোনোবারে নিচে নামে। হ্যাঁ, এরকম হয়। তো সুতরাং এইটা ব্রেক করবে। ব্রেক করলে আপাতত আপনি, মানে আমি থ্রি ড্রাইভ প্যাটার্ন, থ্রি ড্রাইভ না, এটা হলো কি, থ্রি থ্রি রাইজিং বটম, থ্রি রাইজিং বটমের আপাতত এইটুকু ধরেন আর কি। এখন এটা অ্যানালাইসিস তো অনেক দূর যাবে, এটা তো সেটা বোঝাই যাচ্ছে। এখন যে বটম লেভেলে যে রিভার্স করছে, এটাই আমাদের জন্য বড় জিনিস। আচ্ছা, এই যে এই হলো এখন তার টার্গেট। ওকে, আজকে এই পর্যন্তই। আবার টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে অন্যদিন আসবো। একটা আসলে টেকনিক্যাল বিষয় নিয়ে আলাপ করার দরকার আমাদের স্কিল গুলোকে, এই শেয়ার সম্পর্কে না বলে এখন মাঝে মাঝে টেকনিক্যাল বিষয় নিয়ে আলাপ করবো। এই সামনে ইচিমোকুটা নিয়ে আলাপ করবো, কারণ এখন অনেক শেয়ার আছে যেগুলা ইচিমোকুর নিচে। এখন আমরা তো আহ, আমি যেমন অগ্নিটা প্রফিটে আসার পরে পড়ে গেল, বেচতে পারিনি, ধরেছিলাম যে ঠিক আছে বাই দিতে হলে পরে আমার ইকুইটির অন্য অংশ থেকে, আমি তো 20% ইকুইটি ব্যবহার করতাম, নতুন কিছু বাই দিতে হলে আমার ইকুইটির ওই অংশ থেকে বাই দিব, এটা মনে করি যে আমার টাকাটা ধরা আছে। তা ওইটা আবার নিচে নামতে নামতে আবার উপরে উঠে দুইটা প্রফিট টার্গেট পার করে দিচ্ছে, এখন আর একটা প্রফিট টার্গেটে যাবে। এখন সেই ক্ষেত্রে মানে আমি যেটা জানি যে, বা আপনি যেটা জানেন যে সে উঠবে, সেই শেয়ারটা আপনি ধরে রাখতে পারেন। আর যেটা মায়া করে কোনো লাভ নাই, জুয়ার মার্কেট এটা, এখানে মায়া করে কোনো লাভ নাই যে টাকাটা হারাইছি আবার টাকা ধরি, সেইটা এখানে লাভ নেই। কারণ আপনি বুঝতে পারতেছেন না যে এই শেয়ারটা উপরে উঠবে, কবে উঠবে ঠিক নাই। হ্যাঁ, আর এখন যারা এই অবস্থায় উঠতে পারলো না, সে একসময় উঠবে এটাও ঠিক, কিন্তু তার 2-3 বছর লেগে যাবে উঠতে। কারণ কি, যে যার এখন যেগুলো উঠবে ফান্ডামেন্টাল। সুতরাং মায়া না করে যেটা উঠতেছে, যেটা কুমোর উপরে অল কন্ডিশন ফিল আপ করছে ধরে রাখেন, ওইটা আপনাকে প্রফিট দিবে। কারণ আপনি আজকে একটা শেয়ার হয়তো আছে 20 টাকা, সে কুমোর নিচে আছে, সে কবে উঠবে? আগে তো কুমোর উপরে উঠতে হবে, কুমোর ব্রেক করতে হবে। তার থেকে ওই 20 টাকার মধ্যে দেখেন কুমোর উপরে কে আছে, 20 টাকার শেয়ারে কুমোর উপরে, তাহলে আপনার একটা স্যাটিসফ্যাকশন থাকলো যে আমি 42টা থেকে 20 টাকার খুব একটা বুলিশের মধ্যে আসলাম। হ্যাঁ, দেখবেন যে সেই শেয়ারটা আপনার কিছুটা হলেও আপনার প্রফিট দিচ্ছে।
আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে। আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। আর যদি বেঁচে থাকি এবং আল্লাহ তৌফিক দেয়, পজ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।